নমস্কার, আমি শঙ্কর। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের শিরোনামে, আর কবে আরজিকর কাণ্ডের পর এবার কসবা ল কলেজ, বিস্মৃতির অতলে কৃতি বাঙালি নগেন্দ্রনাথ বসু, টেবিল টেনিসে ইতিহাস গড়ল ভারতীয় কিশোরী, প্রথম ভারতীয় হিসাবে রয়্যাল সোসাইটি অব কেমিস্ট্রি প্রদত্ত পার্কিন পুরস্কার পেলেন উত্তরপ্রদেশের শিব নাদার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কলকাতার রসায়নবিদ শুভব্রত সেন। তিনি আবিষ্কার করেছেন এইয়ন কালেকটিভ নামে পরিচিত এক বিকল্প ইলেকট্রোড ইলেকট্রোলাইসিস প্রথা, যা রসায়নবিদদের নির্ভুলতা ও স্থায়িত্বের সাথে প্রতিক্রিয়া চালানোর সুযোগ করে দেবে। দিল্লির আকাশে স্বস্তির বৃষ্টি এবং দূষণ কমানোর উদ্দেশ্যে হলো ক্লাউড সিডিং এর ট্রায়াল। 4 থেকে 11 জুলাইয়ের মধ্যে দূষিত বাতাস থেকে কিছুটা মুক্তি পেতে দিল্লি সরকার আয়োজন করেছিল কৃত্রিম বৃষ্টির ট্রায়াল, যার প্রযুক্তিগত দায়িত্বে রয়েছে আইআইটি কানপুর। এই প্রজেক্টে মোট খরচ পড়েছে প্রায় 23.21 কোটি টাকা। আরজিকর কাণ্ডের 1 বছরের মধ্যেই শহরে আরেকটি কলেজে ঘটে গেল আরও একটা নক্কারজনক ধর্ষণের ঘটনা। গত 26শে জুন রাতে কসবা ল কলেজের ভিতরেই গণধর্ষিতা হয় এক ছাত্রী। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় এই ধর্ষণকাণ্ডের মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র সহ 3 জনকে। এরা প্রত্যেকেই সংশ্লিষ্ট কলেজের শিক্ষাকর্মী কিংবা ছাত্র। রীতিমতো পূর্ব পরিকল্পনা করেই অভিযোগকারিনীর ওপর নির্যাতন করা হয়। বিস্তারিত প্রতিবেদনে। কসবা ল কলেজের ধর্ষণকাণ্ডের তদন্তের দায়িত্বে এবার গোয়েন্দা বিভাগের সাথে সংযুক্ত হয়ে বিশেষ তদন্তকারী দল গঠন করেছে কলকাতা পুলিশ। গত শুক্রবার ধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত কলেজ কর্মচারী মনোজিৎ মিশ্র সহ অপর 2 অভিযুক্ত প্রমিত মুখোপাধ্যায় ও জাহেব আহমেদ এবং কলেজের এক নিরাপত্তারক্ষীকে নিয়ে ল কলেজের ভিতরে 25শে জুন রাতের ঘটনার পুনর্নির্মাণ করা হয়। কলকাতা পুলিশের বিশেষ এই তদন্তকারী দল বিষয়টির দায়িত্বে ছিল। অভিযুক্ত মনোজিৎ মিশ্র ও তার সঙ্গে থাকা অন্যান্য অভিযুক্তরা সেদিন রাতে কিভাবে এই অপরাধমূলক কাজটি সংগঠিত করে তা পুনর্নির্মাণ করে অভিযোগকারিনী নির্যাতিতার বয়ানের সাথে মিলিয়ে দেখা হবে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্তের ব্যাপারে এই মর্মে বিবৃতি দেওয়া হয়েছে। প্রসঙ্গত, নির্যাতিতা অভিযোগে জানিয়েছে 25শে জুন রাতে তাকে বলপূর্বক ধর্ষণ করার পাশাপাশি মারধর করা, কিডন্যাপ করা এবং ধর্ষণের সময়কার ভিডিও রেকর্ড করে ব্ল্যাকমেইল করে থানায় অভিযোগ না জানানোর জন্য চাপ দেওয়া হয়। মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র সবকটি অপরাধের সাথে সরাসরি যুক্ত ছিলেন। অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও একাধিকবার মেয়েদের সম্মানহানি করার মতন অভিযোগ আছে। তা সত্ত্বেও অভিযুক্ত শাসক দলের ঘনিষ্ঠ হওয়াতে সেই প্রভাব খাটিয়ে ও কলেজের শিক্ষাকর্মী হওয়ার দরুন এই ধরনের অন্যায় কাজগুলো নির্দ্বিধায় চালিয়ে গিয়েছে। অন্যদিকে অপর 2 অভিযুক্ত নির্যাতিতা মেয়েটির সহপাঠী হওয়াতে তারা পরিকল্পনা মাফিক এই অপরাধ ঘটাতে সাহায্য করেছিল। আরজিকর অভয়াকাণ্ডের পর এই ঘটনা মেয়েদের নিরাপত্তাকে আরও একবার বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। প্রশাসন মেয়েদের নিরাপত্তা কতটা সুনিশ্চিত করতে পারছে কিংবা পারছে না, এই বিষয়টির থেকেও যেটি ভাবতে হচ্ছে সেটি হলো প্রতিদিনের কাজের ক্ষেত্রগুলিতে মেয়েরা যেসব মানুষের নিকটে আসছে তাদের কাছ থেকে নিরাপত্তার গ্যারান্টি কতখানি থাকছে। কেন একজন ধর্ষক এমন সব ঘৃণ্য উদাহরণ তৈরি করে এই অপরাধ সংগঠিত করতে পারছে? সামাজিক অবক্ষয় নাকি অভিযুক্ত অপরাধী কঠোর কোনো শাস্তিতে দণ্ডিত না হওয়া? কোনটা বেশি প্রভাবিত করছে একজন ধর্ষককে?
ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। তখন বাংলার ইতিহাসে দুটি বিপ্লব ঘটল। একদিকে মোহনবাগান শিল্ড জিতে স্লোগান তুলল ভারত ছাড়ো, অন্যদিকে বাংলা সাহিত্যের ইতিহাসে নবজাগরণ ঘটালেন উত্তর কলকাতার এক বাঙালি। জন্ম নিল বাংলা এনসাইক্লোপিডিয়া বা বিশ্বকোষ। এর জন্মদাতা নগেন্দ্রনাথ বসু। না, তাঁর এই কাজের স্বীকৃতি তো জোটেইনি, আর এই বাংলা ভাষার নবজাগরণকামী আজ বিস্মৃত। কিন্তু আমরা তাকে মনে করাবো আবার এই কৃতি বাঙালিতে। বাংলা ভাষা ও সাহিত্যের জগতে রীতিমতো বিপ্লব ঘটিয়ে ফেলেছিল সেই বইটি, কারণ সেটি বাংলা ভাষায় লেখা প্রথম বিশ্বকোষ। আর সেই অভাবনীয় কাজটি করে ফেলেছিলেন এক বাঙালি। উত্তর কলকাতার বাগবাজারের এক বাড়িতে বসে বাংলা ভাষাকে কালান্তরে পৌঁছে দিয়েছিলেন তিনি নগেন্দ্রনাথ বসু। বাংলা ভাষায় বিশ্বকোষ লেখার কাজটি শুরু হয়েছিল রঙ্গলাল মুখোপাধ্যায় এবং ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের হাত ধরে। সেটি 1887 সাল। পরের বছরে এর সমগ্র দায়িত্ব বর্তায় নগেন্দ্রনাথ বসুর উপরে। প্রায় 2 যুগের অক্লান্ত সাধনার ফল মেলে 1911 সালে। প্রকাশিত হয় বাংলা বিশ্বকোষের 22টি খণ্ড। 1933 সালে ফের পরবর্তী সংস্করণের কাজ শুরু করেছিলেন নগেন্দ্রনাথ, কিন্তু 38 সালে মৃত্যু হয় তার। সেই সঙ্গেই থেমে যায় বাংলা বিশ্বকোষের কাজও। এশিয়াটিক সোসাইটির সদস্য ছিলেন নগেন্দ্রনাথ বসু। ইতিহাস এবং প্রত্নতত্ত্ব বিষয়ে আগ্রহ ছিল তাঁর। বাংলা, সংস্কৃত ও উড়িয়া ভাষায় একাধিক পাণ্ডুলিপি সংগ্রহ করেছিলেন তিনি। শোনা যায় তার সংগ্রহ করা এই পাণ্ডুলিপিগুলির দরুনে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ খোলার কথা ভাবা হয়। যদিও আরও অনেকের মতো এই কৃতি বাঙালিকেও ভুলে গিয়েছি আমরা। কেবল রয়ে গিয়েছে তার বাসভবনটি, যার দেওয়ালে লাগানো ফলকে লেখা রয়েছে প্রাচ্য বিদ্যা মহার্ণব নগেন্দ্রনাথ বসুর নাম। আর রয়ে গিয়েছে সেই বাড়ি লাগোয়া রাস্তাটি, কলকাতা শহরের তরফে একদিন যার নামকরণ করা হয়েছিল বিশ্বকোষ লেন। এশিয়ান যুব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব 15 বিভাগে সোনা জিতে নজির গড়ল দিব্যাংশী ভৌমিক। 36 বছরে প্রথমবার এই টুর্নামেন্টে সোনা জিতল কোনো ভারতীয়। 14 বছরের কিশোরী হারিয়ে দিল চীনের ঝু কিহিকে। খেলার ফল দিব্যাংশীর পক্ষে 4-2। চ্যাম্পিয়নশিপে 3 জন চীনের প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছে দিব্যাংশী। এই চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় বাছাই হিসেবে নেমেছিল দিব্যাংশী। আর এই জয়ের সঙ্গে সঙ্গে এবার বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপে যোগ্যতা অর্জন করে ফেলল সে। রোমানিয়াতে আগামী নভেম্বরে আয়োজিত হতে চলেছে বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপ। সেখানেও নজর থাকবে দিব্যাংশীর দিকে। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী সপ্তাহে একই সময়ে। নমস্কার।